10ই এপ্রিল 1912 সাল। আরএমএস টাইটানিক তৎকালীন সময়ের দুনিয়ার সবচেয়ে বড় লাক্সারিয়াস জাহাজ তার প্রথম সফরের উদ্দেশ্যে রওনা দেয়। এই জাহাজ ইংল্যান্ডের সাউথ হ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক যাবে। এই শিপে সব ধরনের লোক বসেছিল। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালাইজড, অভিনেতা ও ভালো জীবনের সূচনা করার আশায় নিম্নবিত্ত। এই জাহাজের কমান্ডার ছিলেন 62 বছর বয়সী সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। প্যাসেঞ্জার, পাবলিক ও মিডিয়ার মধ্যে বেশ এক্সাইটমেন্ট কাজ করছিল এই জাহাজকে ঘিরে। টাইটানিক লম্বায় ছিল 269 মিটার ও উচ্চতায় ছিল 53 মিটার। এটি শুধু আকারেই বড় ছিল না, বরং এটিতে যেসব লাক্সারি ব্যবহার করা হয়েছে এটি বানানোর জন্য তা দেখে আপনি বিস্মিত হয়ে যাবেন। ওই সময়ে এই শিপ বানানোর জন্য খরচ পড়েছে $7.5 মিলিয়ন। এই অ্যামাউন্টটি যদি এখনকার কারেন্সির সাথে কনভার্ট করি তবে $400 মিলিয়ন সমান। শিপের ভিতরে ফ্যাসিলিটিস ও ডেকোরেশন এখনকার সময়ের যে কোনো 5 স্টার হোটেলকে পেছনে ফেলে দিবে। স্ট্যান্ড গ্লাসের জানালা, সুসজ্জিত কাঠের প্যানেলের কাজ, 2টি বিশাল আকারের গ্র্যান্ড স্টেয়ার কেস, একটি হিটেড সুইমিং পুল, টার্কিশ বাথ, ইলেকট্রিক বাথ, জিম, স্কুইশ কোর্ট, 4টি রেস্টুরেন্ট, 2টি চুলকাটা শপ, একটি লাইব্রেরিও ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটিতে যেই পরিমাণে সেফটি ফিচার ব্যবহার করা হয়েছিল তার জন্য এটিকে আনসিঙ্কেবল বলা হতো। এটি এমন একটি শিপ যেটি কখনো ডুবতেই পারে না। চিন্তা করুন কতটা সেফ মনে করা হতো এটিকে। হোয়াইট স্টার লাইন নামক একটি কোম্পানি এই টাইটানিক জাহাজটিকে বানিয়েছিল। এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এই জাহাজটিকে নিয়ে এতটাই কনফিডেন্ট ছিলেন, তিনি ওপেনলি পাবলিকের সামনে এসে বলেন এই শিপটি আনসিঙ্কেবল, এটি কখনোই ডুববে না। কিন্তু টাইটানিক তার প্রথম সফরে রওনা হওয়ার মাত্র 2 দিন পরই 12ই এপ্রিল 1912-তে প্রথম আইস ওয়ার্নিং পেতে শুরু করে। অর্থাৎ যে আটলান্টিক সমুদ্রে ভেসে এই টাইটানিক আমেরিকার দিকে যাচ্ছিল সেই রাস্তায় বহু বড় বড় আইসবার্গ ছিল, যেটি ছিল এই শিপের জন্য ভয়ঙ্কর কিছু ঘটার বার্তা। আইসবার্গ থাকার এই বার্তা কোনো অস্বাভাবিক নয়। সাধারণত সমুদ্রে থাকা জাহাজ তার আশেপাশে থাকা অন্যান্য জাহাজকে রেডিওর মাধ্যমে জানিয়ে থাকে যে সমুদ্রের এই এরিয়ায় বেশি বরফ রয়েছে, সাবধানে আগে বাড়ুন। এই ওয়ার্নিংকে রিসিভ করার পর টাইটানিক 2 বার তার রাস্তা বদল করে, কিন্তু টাইটানিকের গতি কমানো হয়নি। তখন টাইটানিকের গতি ছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। 2 দিন পরে 14ই এপ্রিল 1912 60টি আরও বড় বড় আইস ওয়ার্নিং দেওয়া হয় টাইটানিককে। কিন্তু টাইটানিকের ক্যাপ্টেন ও ক্রু মেম্বাররা এসব ওয়ার্নিং উপেক্ষা করেন এবং তারা টাইটানিকের গতি কমানোর প্রয়োজন মনে করেন নাই। আস্তে আস্তে সূর্য তার আপন গতিতে অস্ত চলে যায়, রাত হয়ে যায়, তাপমাত্রা নিচে নামতে শুরু করে। এই 14 তারিখ রাতে কোনো চাঁদের আলো ছিল না, সুতরাং মুনলাইট ব্যতীত সামনে কি আছে তা দেখা অনেকটাই দুষ্কর ছিল। প্রায় প্রতিটি জাহাজের উপরে একটি ক্রু নেস্ট থাকে। ছোট এই জায়গা, এটিকে লুকআউট পয়েন্টও বলতে পারেন। এখানে কাউকে সবসময় বসিয়ে রাখা হয় যেন সে দেখতে পারে সামনে কোনো ট্রাফিক বা কোনো ধরনের অবজেক্ট আছে কিনা। এখানে যেই লোককে বসিয়ে রাখা হয় তাকে খুব ঠান্ডার মুখোমুখি হতে হয়। রাত 11:39। ফ্রেডরিক ফ্লিট নামক এক লোক এই ক্রোনেস্টে বসেছিল। সে হঠাৎ সামনে দেখতে পায় একটি বিশাল বরফের পাহাড়। সে দ্রুত 3 বার ঘন্টা বাজায় যেন নিচে থাকা ক্রু মেম্বার শুনতে পায় এবং অফিসারদের কল করে বলেন যত দ্রুত সম্ভব জাহাজকে ঘোরাও। ফার্স্ট অফিসার উইলিয়াম এই ইনস্ট্রাকশন শুনতে পায় ও কমান্ডারদের বলেন দ্রুত যেন জাহাজকে লেফট ডাইরেকশনে ঘোরান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারপর শুধু 1 মিনিট পরে 11:40 জাহাজ আইসবার্গকে ধাক্কা দেয়। এই আইসবার্গ কোনো ছোটখাটো আইসবার্গ ছিল না। লেন্থে ছিল এটি 200 বাই 400 ফিট, যেটি একটি ফুটবল মাঠের সমান ও উচ্চতায় ছিল ক্রোনেস্টের সমান। কিছু রিসার্চারের ধারণা এই আইসবার্গটির ওজন 1.5 মিলিয়ন টন। টাইটানিকের সামনের ডান দিকটায় আইসবার্গের সাথে ধাক্কা লেগেছিল, আরও নিখুঁতভাবে বলতে গেলে বউয়ের সাথে। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন বউ কাকে বলে। এই ফটোতে আপনি দেখতে পাচ্ছেন বউ হলো জাহাজের সামনের অংশ। বউয়ের উপরের অংশকে স্ট্যান্ড বলা হয়। এই জাহাজ প্রায় 10 সেকেন্ড ধরে আইসবার্গের সাথে ঘর্ষণ ঘটে, যার ফলে এর বডিতে বেশ অনেকগুলো ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। আপনি হয়তো ভাবছেন একটি বরফের টুকরা কিভাবে মেটালকে কাটতে পারে। একটু ভাবুন, একটা পুরো বরফের পাহাড়, সেটার নিজের ওজন কত টন। এখানে যদি বলি লাকড়ি তো মেটালকে কাটতে পারে না, কিন্তু 100 কিলোমিটার গতিতে কোনো গাছের সাথে যদি ধাক্কা দেন তবে ভাবুন আপনি আর আপনার গাড়ির কি অবস্থা হবে। ঠিক এমনটাই ঘটেছে টাইটানিকের সাথে। আইসবার্গের ওজন এতটাই বেশি ছিল যে
যার দরুন টাইটানিককে বেশ বড় আকারের ক্ষতি হয়েছে। আইসবার্গের সাথে ধাক্কা লাগার পর কিছু সেকেন্ড পরেই ক্যাপ্টেন স্মিথ ও আর্কিটেক্ট থমাস অ্যান্ড্রোস তাৎক্ষণিক জাহাজের স্ট্রাকচার চেক করেন, এটা দেখার জন্য যে কতটা ক্ষতি হয়েছে টাইটানিকের বডির। স্ট্রাকচার দেখার পর তারা বুঝতে পারলেন টাইটানিকের ডোবা অনিবার্য। তারা এটি দেখে হতচকিত হয়ে পড়েন, কারণ তারা তো ভাবতো এটি আনসিঙ্কেবল। আমি ভিডিওর প্রথম দিকে বলেছিলাম এই জাহাজ আনসিঙ্কেবল ভাবতো সবাই, কারণ এটির সেফটি ফিচার ছিল হতবাক করার মতো। এটির দুইটি মেইন সেফটি ফিচার ছিল। প্রথমটি হলো এই জাহাজের ভেতরে ডাবল বটম হাল ছিল। হাল বলা হয় জাহাজের মেইন বডিকে। ডাবল বটম হাল মানে দুইটি লেয়ার্স লাগানো ছিল। যদি একটি লেয়ার দিয়ে পানি প্রবেশ করেও ফেলে তবুও টাইটানিকের কিছুই হবে না, কারণ আরও একটি লেয়ার ছিল। আর দ্বিতীয়ত, পুরো শিপের যে মেইন বডি সেটিকে 16টি আলাদা আলাদা কম্পার্টমেন্টে ডিভাইড করে রাখা হয়েছিল। এই 16টি কম্পার্টমেন্ট হতে যদি 4টিতে পানি প্রবেশও করে তবুও জাহাজ চলতে থাকবে, এটির কিছুই হবে না। কিন্তু আইসবার্গের সাথে ধাক্কা লাগার ফলে যেই ক্ষত হয়েছে সেটি শিপের সাইডের দিকে হয়েছে, তাই নিচে যেই দুটি লেয়ারের কথা বলা হয়েছে সেটি কোনো কাজেই আসেনি, কারণ জাহাজের সাইডের দিকে সিঙ্গেল লেয়ার ছিল। দ্বিতীয়ত, এই ইম্প্যাক্ট এতটাই বড় ছিল যে শিপটির 16টি কম্পার্টমেন্ট হতে 6টিতে ইতোমধ্যেই পানিতে পরিপূর্ণ হয়ে গেছিল, কিন্তু লিমিট ছিল 4টি। তার মানে এখন টাইটানিককে ডোবার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, এই আনসিঙ্কেবল জাহাজও ডুবে যাবে। আইসবার্গের সাথে ধাক্কা লাগার প্রায় 20 মিনিট পর রাত 12টা বাজে ক্যাপ্টেন স্মিথ ডিস্ট্রেস রেডিও সিগন্যাল পাঠাতে অর্ডার করেন তার কো-মেম্বারদের, কারণ যদি আশেপাশে কোনো জাহাজ থাকে তবে তারা আমাদের সিগন্যাল পেয়ে হয়তো বাঁচাতে আসতে পারে। সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপস তিনি লাগাতার একের পর এক সিগন্যাল পাঠাতে থাকে, তবে কোনো রেসপন্স পাচ্ছিল না। ঠিক 20 মিনিট পরে আরএমএস কার্পেথিয়া, যেটি টাইটানিকের কিছুটা কাছে অবস্থান করছিল, কার্পেথিয়া টাইটানিকের সিগন্যাল রিসিভ করে। তারপর রেডিও অপারেটরের সাথে কথা হলে তারা ডিসাইড করে তারা টাইটানিকের থাকা যাত্রীদের বাঁচাতে যাবে। এখানে একটি সমস্যা ছিল, কার্পেথিয়া টাইটানিকের কাছেই ছিল, কিন্তু তাদের দূরত্ব ছিল মাত্র 107 কিলোমিটার। যদি কার্পেথিয়া তার টপ স্পিডেও চলে তবু টাইটানিক পর্যন্ত পৌঁছাতে তার 3.5 ঘন্টা সময় লেগে যাবে। টাইটানিকের বাকি ক্রু মেম্বাররা আতশবাজি ও রকেট জ্বালাতে থাকে এই আশায় যে তাদের আলো দেখে হয়তো আশেপাশে থাকা কোনো জাহাজ তাদের উদ্ধার করতে আসবে। দুঃখজনক ব্যাপার হলো কার্পেথিয়া জাহাজ ব্যতীত আর কোনো শিপ হতে রেসপন্স পাচ্ছিল না। এরই মধ্যে ক্যাপ্টেন অর্ডার করেন যাত্রীদের যেন লাইফ বোটের মাধ্যমে শিপ হতে দৌড়ে পাঠিয়ে দেওয়া হয়। প্রোটোকল অনুসারে প্রথমে মহিলা ও বাচ্চারা প্রায়োরিটি পাবে লাইফ বোটে অবস্থান করার জন্য। যদি জাহাজে থাকা প্যাসেঞ্জারের কথা বলি তবে তারা এই বিষয়টি নিয়ে অতটা ভয় পাচ্ছিলেন না, কারণ সবাই এটাই ভাবছিলেন এটি আনসিঙ্কেবল, এটি কখনো ডুবতে পারে না। এই কারণে যখন প্রথম লাইফ বোট নিচে ছাড়া হয়েছিল সেটিতে ছিল মাত্র 28 জন লোক, যেখানে বোটে নেওয়ার ক্যাপাসিটি ছিল 65 জন। চিন্তা করুন, অর্ধেক বোট খালি রেখে এটিকে রিলিজ করতে হয়েছে। যত সময় যাচ্ছিল একের পর এক কম্পার্টমেন্ট পানিতে ভরে যাচ্ছিল। আস্তে আস্তে প্যাসেঞ্জারেরা রিয়েলাইজ করতে শুরু করলো আসলে জাহাজটি ডুবতে পারে, এটি আর আনসিঙ্কেবল নয়। তখন শুরু হয় প্যানিক। সবাই ধাক্কাধাক্কি করে লাইফ বোটে উঠতে শুরু করে। রাত 1টার মধ্যে শিপের সামনের কম্পার্টমেন্টগুলোতে পানিতে এতটাই পরিপূর্ণ হয়ে যায় যে শিপের সামনের অংশ, যেটাকে বো বলা হয়, সেটি পানির নিচে চলে যেতে শুরু করে, আর যেই পেছনের অংশ ছিল সেটি একেবারে পানির উপরে চলে আসে। এই অবস্থায় মানুষ হট্টগোল শুরু করে দেয়। সবাই লাইফ বোটে বসার জন্য লড়াই করতে শুরু করে। এখানে একটি সমস্যা হলো, শিপে লাইফ বোটের সংখ্যা ছিল প্রয়োজনের চাইতে খুবই কম। মাত্র 20টি লাইফ বোট ছিল শিপে। এই 20টি লাইফ বোটে মাত্র 1200 লোক আসতে পারত, কিন্তু জাহাজ ছিল প্রায় 2200 লোক। রাত 2:05 ওই সময় যখন শিপের সর্বশেষ লাইফ বোট পানিতে ছাড়া হয়, কিন্তু শিপে এখনো 1500 লোক ছিল। কিছু লোক জোরপূর্বক বোটে জায়গা নিতে চাইছিল, আর এমন কিছু লোকও ছিল যারা নিজেদের মৃত্যুকে মেনে নিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুসারে আনুমানিক রাত 2:20 দিকে জাহাজটির মাঝখান ভেঙে 2 টুকরো হয়ে আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যায়। মাত্র 3 ঘন্টা লেগেছিল কখনো না ডোবার মতো এই জাহাজটি ডুবতে। 1500 লোক জাহাজের মধ্যেই ছিল। এদের মধ্যে হয়তো কিছু জাহাজের সাথে পানির নিচে তলিয়ে গেছে, অথবা যারা সাঁতার কাটতে জানতেন তারা হাইপোথার্মিয়ায় মারা গেছেন। তখন পানির তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেলসিয়াস। এই পরিমাণ ঠান্ডা পানিতে যদি আপনি নামেন তবে কয়েক মিনিটেই হাইপোথার্মিয়ায় মারা যাবেন। বলা হয়ে থাকে টাইটানিক শিপের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ শেষ অবধি জাহাজের উইলের কাছেই ছিলেন ও জাহাজের সাথে ডুবে গেছেন। কিছু লোক এমনও বলে থাকেন তিনি নিজের উপর গুলি করে সুইসাইড করেন। আর এমএস কার্পেথিয়া জাহাজ, যেটি টাইটানিকের লোকদের বাঁচাতে আসছিলেন, সেটি 3:30 হতে 4টার মধ্যবর্তী সময়ে টাইটানিকের লোকেশনে পৌঁছায়। ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে।
লাইফবোটে থাকা আনুমানিক 705 জন লোকেদের উদ্ধারে সক্ষম হলেও বাকি আর কাউকে কার্পেথিয়া উদ্ধারে সক্ষম হয়নি। এই টাইটানিকের ডিজাস্টারের পর বহু প্রশ্ন ওঠে, বহু কন্ট্রোভার্সি হয়, বহু ইনভেস্টিগেশন করা হয়, যার দরুন এমন কিছু অজানা তথ্য সামনে আসে যা শুনে সারা দুনিয়া হতভম্ব হয়ে যায়। এখন যদি আপনাকে বলি ওই দিন আরও একটা জাহাজ টাইটানিকের একেবারে কাছে অবস্থান করছিল, সেটি টাইটানিক হতে মাত্র 37 কিলোমিটার দূরে ছিল, সেটি চাইলে যথাসময়ে টাইটানিকের ঘটনাস্থলে পৌঁছাতে পারত। আপনি ঠিকই শুনেছেন, এটা একেবারে সত্য কথা। ওই জাহাজের নাম ছিল এসএস ক্যালিফোর্নিয়া। টাইটানিক আইসবার্গে ধাক্কা দেওয়ার মাত্র 1 ঘন্টা পূর্বে আইসবার্গ থাকার সতর্কতা জানিয়ে সর্বশেষ মেসেজ পাঠিয়েছিল এসএস ক্যালিফোর্নিয়া। তারা বলেছিল, সাবধান থাকুন, এই সমুদ্রে অনেক বড় আকৃতির আইসবার্গ রয়েছে। তারপর আনুমানিক রাত 11:15 এসএস ক্যালিফোর্নিয়ার যে রেডিও অপারেটর ছিল সে তার রেডিও অফ করে দিয়েছিল। ক্যালিফোর্নিয়া জাহাজ ওই রাতের জন্য থেমে গেছিল, কারণ তারা এই অন্ধকারের সামনে এগুতে চাইছিল না। ক্যালিফোর্নিয়া শিপ রাতের জন্য থেমে গেছিল, প্লাস তারা রেডিও অফ করে দিয়েছিল, যার দরুন কোনো ধরনের ডিস্ট্রেস সিগন্যাল পৌঁছায়নি। কিন্তু এই জাহাজ টাইটানিকের এতটাই কাছে ছিল যে টাইটানিকের ডেকে অবস্থানকৃত লোকেরা এই জাহাজকে দেখতে পেত। যখন টাইটানিকের অফিসারেরা প্যাসেঞ্জারদের লাইফবোটে বসানো শুরু করেছিল, তখন এক অফিসার দূরে থেকে বলেছিল, ওই দেখুন একটা জাহাজ দেখা যাচ্ছে দূরে, সুতরাং তারা আমাদের বাঁচাতে চলে আসবে, তাই চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এই ক্যালিফোর্নিয়া জাহাজ তখনও পৌঁছায়নি যখন টাইটানিকে আতশ ও রকেট ফাটানো হচ্ছিল। রিপোর্ট অনুসারে রাত 12টা বাজার পরে ক্যালিফোর্নিয়া জাহাজে থাকা ক্রু মেম্বাররা টাইটানিকে রকেট ফাটাতে দেখেছিল। তারা তাদের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকেও ইনফর্ম করেছিল, কিন্তু ক্যাপ্টেন বলেন এটি কোনো ডিস্ট্রেস সিগন্যাল নয়, বরং টাইটানিকে ধনী লোকেরা পার্টি করছে। ওই দিন যদি ক্যালিফোর্নিয়া জাহাজের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ড এই রকেটগুলো সিরিয়াসলি নিতেন, তবে ভাবুন কত লোকের হয়তো প্রাণ বাঁচানো যেত। পরের দিন যখন রেডিও অন করে, তখন তারা টাইটানিকের SOS কল দেখতে পান এবং টাইটানিকের ওইখানে পৌঁছান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। তারা পৌঁছে দেখতে পান শুধু ডেড বডি পানিতে ভাসছে। টাইটানিকের ইনভেস্টিগেশনে 2টি ইনকোয়ারি করা হয়েছিল। এই 2টি ইনকোয়ারিতেই এসএস ক্যালিফোর্নিয়ার ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডের উপর ব্লেম করা হয়। কিন্তু এত বড় একটা দুর্ঘটনায় শুধু একজনের উপর ব্লেম দেওয়া কতটা যৌক্তিক? আর লোকের ভুল ছিল এখানে। লাইফবোটের ব্যাপারে আগে বলেছি, টাইটানিকের প্রয়োজন অনুযায়ী লাইফবোট রাখাই হয়নি। যেই কোম্পানি এই জাহাজ বানিয়েছিল তাদের মনে হচ্ছিল এই জাহাজ তো কখনো ডুবতেই পারে না, সুতরাং শুধু শুধু এত লাইফবোট রেখে কি হবে। দ্বিতীয় ব্যাপার হলো, টাইটানিকের যে ক্যাপ্টেন ছিলেন তিনি সেফটি ড্রিলস পর্যন্ত কন্ডাক্ট করেন নাই। অ্যাকচুয়ালি যেদিন টাইটানিক আইসবার্গের সাথে ধাক্কা দেয় সেদিন একটি সেফটি ড্রিলস কন্ডাক্ট করার কথা ছিল, কিন্তু তিনি এই প্রস্তাবনা নাকচ করে দেন। তিনি মনে করেছিলেন এতে কি হবে, এটি তো আনসিঙ্কেবল শিপ। পরের ভুল হলো স্টিয়ারম্যান রবার্ট হিচেনের। ওই দিন যখন উপর থেকে বলা হয় সামনে বিশাল আইসবার্গ, তো যেই অফিসার ডেকের মধ্যে ছিলেন সে রবার্টকে শিপ লেফট ডাইরেকশনে ঘুরাতে বলেন, কিন্তু তিনি আতঙ্কিত হয়ে তিনি শিপকে ডান দিকে ঘুরিয়ে ফেলেন। এটি একটা উল্টা ডাইরেকশন ছিল, যার ফলে জাহাজটি আইসবার্গের আরো কাছে চলে আসে। যতক্ষণে রবার্ট তার ভুল বুঝতে পারেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। ব্রিটিশ ইনকোয়ারিতে এটিও বলা হয় টাইটানিকে এত ওয়ার্নিং দেওয়ার পরও ক্যাপ্টেন গতি কমাননি। এর পেছনে অনেক থিওরির কথা বলা হয়ে থাকে। একটি পপুলার থিওরি হলো জোসেফ ব্রোসডি চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর ছিল হোয়াইট স্টার লাইনের, অর্থাৎ যে কোম্পানি টাইটানিককে বানিয়েছিল। জোসেফ ক্যাপ্টেনকে বলেছিল শিপের গতি কম করা যাবে না। কোম্পানির পক্ষ থেকে কঠিন প্রেশার ছিল এই জাহাজের প্রথম যাত্রা 6 দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে, যাতে এটি দেখানো যায় টাইটানিক শুধু সবচেয়ে বড় ও সবচেয়ে ব্যয়বহুলই নয়, বরং সবচেয়ে বেশি গতিসম্পন্ন জাহাজও বটে। এমন একটি স্পেসিফিক ইনসিডেন্ট হয়েছিল 14 এপ্রিল দুপুর 2টার দিকে, যখন ক্যাপ্টেন স্মিথ আইস ওয়ার্নিংকে দেখেছিল এবং জোসেফকে এটি দেখিয়েছিল এই যে কোন আইসবার্গ, আমাদের গতি কমানো উচিত। কিন্তু জোসেফ এই পেপারকে নিয়ে পকেটে রেখে দেয়, যাতে লোকেরা এটি সম্বন্ধে কিছুই না জানে। এই একটি ডিজাস্টার এই কোম্পানির ভবিষ্যৎ একেবারে নষ্ট করে দেয়। এই টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে 70 বছরেরও বেশি সময় লেগে গেছে। এটি সেপ্টেম্বর 1985 সালে এক আমেরিকান ওশন এক্সপ্লোরার রবার্ট ব্যালার্ড ও এক ফ্রান্স ওশিনোগ্রাফার মিলে খুঁজে বের করেন। টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের 3800 ফিট নিচে সমুদ্রের ফ্লোরে পড়ে আছে।